আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজ আমি একটি ক্যানভাস পেন্টিং নিয়ে আসছি তোমাদের জন্য। ক্যানভাস পেন্টিং সাধারণত সবাই তোমরা অ্যাক্রিলিক কালার দিয়েই করে থাকো, কিন্তু আজকে আমি যে ক্যানভাস পেন্টিং দেখাবো এটি 3D ক্যানভাস পেন্টিং। 3D ক্যানভাস পেন্টিংগুলো এখন অনেক চলছে এবং ট্রেন্ডে আছে। তার জন্য প্রথমে আমি ক্যানভাসটিকে ব্ল্যাক কালার করে নিয়েছি, তোমরা যে কোনো কালার করে নিতে পারো। এরপরে আমি একটি আঙ্গুরের গাছ আঁকবো, তাই আঙ্গুরটা ড্রয়িং করে নিয়েছি, আঙ্গুরের গাছটি। এবং আমি টিস্যু পেপার দিয়ে এই ক্যানভাসটি 3D করার চেষ্টা করব। আঙ্গুরগুলোকে আমি টিস্যু পেপার পেস্ট করে 3D করে নিয়েছি এবং সেই সাথে আঙ্গুরের পাতাগুলোকে আমি একটি হার্ডবোর্ডে ড্রয়িং করে কেটে বক্সবোর্ডটিকে কেটে নিয়েছি এবং আমি কম্পোজিশন করে লাগিয়ে নিয়েছি। দেখো, ক্যানভাস পেন্টিং করার জন্য আমাদেরকে জেসো অ্যাপ্লাই করতে হবে। জেসো আমরা বাসায় তৈরি করতে পারি, কিনেও নিতে পারি। এই 3D টিস্যুটাকে আমরা জেসো দিয়ে প্রথমে পুরোটা সাদা করে নেব। সাদা না করলে আমরা যে আসল কালারটা অ্যাক্রিলিক কালারটার উপর যখন দেব তখন এই কালারটা খুব একটা অ্যাকুরেট বা সঠিক রঙটা আমরা পাবো না। এই জন্য জেসোটা অ্যাপ্লাই করতে হয়। তো জেসো অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমরা অ্যাক্রিলিক কালারে চলে যাব। আমরা যেহেতু পাতার রং সবাই জানি, সেইভাবে পাতাগুলো রং করে ফেলবো এবং আঙ্গুরগুলো রং করে ফেলবো। এখন আঙ্গুরের একটা সাইড, মানে যেই পাশটাতে আলো কম পড়ছে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে আলো যেই দিকটাতে কম পড়ে সেই দিকটার রঙটা অবশ্যই সবুজের ভিতরে গাঢ় হবে এবং সেই অংশের ভিতরের দিকগুলো আমরা একটু কালো দিয়েছি। ঠিক আছে, এরপর পাতাগুলোও দেখো, পাতাগুলোর যেই সাইডটাতে আলো কম পড়ছে সেদিকটা করার জন্য আমরা প্রথমে গাঢ় সবুজটা নিয়ে নিয়েছি। অবশ্যই গাঢ় সবুজ দিয়ে যে সাইডটাতে আলোর ছটাটা আসবে না, আলো ছায়ার ব্যাপারটা আমাদেরকে ছবি আঁকার ক্ষেত্রে তোমরা জানোই যে অবশ্যই খেয়াল রাখতে হয়। সেই জন্য যেই সাইডে আলোর ছটাটা আমি দেখিয়েছি যে কম পড়ছে সেদিকটাতে আমরা গাঢ় সবুজ রং করেছি এবং গাঢ় সবুজ রঙগুলো আমরা আগে করে নিয়েছি। গাঢ়টা এই জন্য আগে করেছি যে গাঢ়টা যদি আগে না করতাম তাহলে এর উপরে হালকাটা দিলে গাঢ় রঙটার, আর উপরে হালকা আগে দিলে, হালকার উপরে গাঢ় দিলে তোমার হালকা রঙটা হারিয়ে যাবে। সেই জন্য আগে গাঢ়টা দিয়ে নিতে হবে, যেটা ডিপ কালার বা ডার্ক কালার সেটা আগে দিয়ে নিয়ে তারপরে হালকা সবুজটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যাক্রিলিক কালারে যে কোনো সময় যে কোনো রঙটা অ্যাপ্লাই করা যায়, এটা অ্যাক্রিলিকের একটা বিশেষ সুবিধা রয়েছে এবং ব্লেন্ডিংটাও খুব সহজ হয়। সেই জন্য অ্যাক্রিলিক কালারটা আমার খুবই ভালো লাগে। ক্যানভাস পেইন্টিং অবশ্যই অ্যাক্রিলিক কালার দিয়েও হয়, অয়েল কালার দিয়েও হয়। অ্যাক্রিলিক কালার কাছাকাছি অয়েল কালারের মতোই, তবে অয়েল কালারের চেয়ে এটা একটু সাশ্রয়ী দামে পড়ে, যার জন্য আজকাল সবাই অ্যাক্রিলিক কালারটা দিয়ে ছবি আঁকতে অনেক প্রিফার করে। এটা অয়েল কালারের মোটামুটি একটি কাছাকাছি ধরনেরই রঙ। অনেক ইচ্ছে করলে অ্যাক্রিলিক কালার দিয়ে অয়েল কালারের মতো কাছাকাছি রঙের ছবি আঁকা যায়। দেখো, আঙ্গুরগুলোর জন্য আমি আঙ্গুরের উপর দিকটাতে একটু ডার্ক সবুজ দিয়ে নিয়েছি এবং আঙ্গুরের উপর দিকে ডার্ক সবুজ দেওয়ার ফলে এই রঙটাকে আলো এবং ছায়ার ব্লেন্ডিংটা করবো এবার। এবং এরপরে আমি হালকা রঙটা এর উপর অ্যাপ্লাই করবো। সবুজ দেওয়ার পরে সবুজটাকে হালকা সবুজের সাথে একটু মিক্স করে নিয়েছি আমি, যেহেতু যেই রঙটাই তুমি যখন অ্যাক্রিলিকে অ্যাপ্লাই করবে তারপরে সেটাকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড বলতে মিশিয়ে নিতে হবে, ক্যানভাসের ভিতরেই তোমাকে রঙগুলোকে মিশাতে হবে তুলি দিয়ে। ঠিক আছে, যেমন দেখো এখন আমি গাঢ় সবুজ দিয়েছি, তো গাঢ় সবুজটাকে আমি হালকা সবুজের সাথে আবার মিশিয়ে নিচ্ছি। বুঝতে পেরেছো? যেহেতু আমার মনে হলো যে এই পাতাটা পুরাই যদি আমি লাইট রেখে দিই তো আঙ্গুরগুলো মোটামুটি হারিয়ে যাচ্ছে, আঙ্গুরগুলার সৌন্দর্যটা। সেই জন্য আমি পাতাটাকে একটু পিছন দিকটাকে গাঢ় করে ফেলেছি। এরপরে দেখো এবার আমি হালকা শেডগুলো ইউজ করব, সবুজের হালকা শেডগুলো কেমন দেখা যাচ্ছে।
হালকা সবুজের যখন শেডগুলো দিব তখনই আসলে পুরোপুরি ছবিটা ফুটে উঠবে। হালকা সবুজ রঙটা আমরা পাতাতেই ব্যবহার করছি। আর দেখো আঙ্গুরের জন্য আমি একটু ব্রাউন অরেঞ্জটা ব্যবহার করেছি। অরেঞ্জ কালার বা কমলা রঙটা একটু দিয়ে হলুদের সাথে ব্লেন্ড করে দিয়েছি, হলুদ সবুজের সাথে। মানে আঙ্গুর যখন কিছুটা পেকে আসে তখনকার যে রঙটা দিয়ে এটাকে একটু ন্যাচারাল বা অরিজিনাল যে আসল কাছাকাছি নিয়ে যাওয়ার, আসল আঙ্গুরের কাছাকাছি ভাবটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এরপর দেখো পাতার শিরাগুলো দিয়ে দিচ্ছি। পাতার শিরাগুলা আমরা গাঢ় সবুজ দিয়ে দিতে পারি, তারপরেও একটু হালকা হলুদটা দিয়ে একটু টাচ দিতে হবে। প্রথমে আমরা গাঢ় সবুজ দিয়েই আমি পাতার শিরাগুলো দিয়েছি, যেহেতু আমার পাতার লাইট কালারের উপরে যেন শিরাগুলা একটু ভালো ফুটে ওঠে। ঠিক আছে, তো পাতার শিরা যে সবসময় গাঢ় সবুজ হয় তা নয়, পাতার শিরাগুলা বেশিরভাগ সময়ই একটু হালকা শেডের হয়ে থাকে। হালকা শেডটা আমি আবার পরে ব্যবহার করব, প্রথমেই আমি সেই জন্য গাঢ় সবুজটা ব্যবহার করে নিয়েছি। প্রত্যেকটা ব্যাপারেই আগে গাঢ় সবুজটা ব্যবহার করছি এবং হালকা যে কালারটা শেডের হালকা রঙটা আমি পরে ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পারছো অ্যাক্রিলিক রঙটা কেমন হয়, কেমন করে অ্যাক্রিলিক রং করলে আমরা একটি ভালো অ্যাক্রিলিক পেন্টিং করতে পারি। আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর, সেটাই আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আমি পাতাগুলোর এবার ডিটেলস করছি। ডিটেলস করার জন্য প্রথমবার রং একবার দিলে অ্যাক্রিলিক কালারে কিন্তু পুরোপুরি ডিটেলস তুমি করতে পারবে না, তোমাকে 2-3বার রংটা অ্যাপ্লাই করতে হবে, রংটা প্রয়োগ করতে হবে। এবং 2-3বার প্রয়োগ করার পরে ডিটেলসগুলো দেখবে যে নিজে নিজে বের হয়ে আসছে। প্রথমে তোমার মনে হবে যে এখানে কিছু ভালো লাগছে না বা কিছুই হচ্ছে না, একদম এলোমেলো হয়ে আছে, হয়তো ভালো দেখা যাচ্ছে না। কিন্তু রংটা একই কালারের উপরে তার শেডগুলো যখন তুমি বারবার দিবে 2-3বার দেওয়ার পরে অটোমেটিক দেখবে যে একটা ডিটেলস চলে আসছে। একবার দিয়ে কিন্তু অ্যাক্রিলিক কালারের ছবিগুলো বের হয়ে আসে না। দেখো আমি হালকা রং অ্যাপ্লাই করেছি এবং এরপর আবার গাঢ় রঙের শিরাগুলো একটু ব্যবহার করেছি শিরাতে। এরপর আবার আমি হালকা রঙের শেড ব্যবহার করছি, সবুজের শেডগুলো ব্যবহার করে পাতাটাকে আমি ডিটেলস করার বা পূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করছি, যেটাকে বলে আসল ন্যাচারালের মতো করার জন্য আমাদের যে প্রয়াসটা সেটা আমি চালাচ্ছি। তার জন্য তোমাকে দেখো গাঢ়র পরে আবার আমি হালকা অ্যাপ্লাই করেছি। তো রং অ্যাক্রিলিক কালার একবার করেই কখনোই এটার পূর্ণতা আনা সম্ভব নয়। অ্যাক্রিলিক কালার পেন্টিং আসলে মোটেও খুব একটা কঠিন নয়, একটু চেষ্টা করলেই, একটু প্র্যাকটিস করলেই, অনুশীলন করলেই তোমরা অ্যাক্রিলিক কালারে ছবি আঁকতে পারবে। এবং অ্যাক্রিলিক কালারে ডিটেলস এবং আলো ছায়াটা না দিলে ডিটেলসটা তুমি আনতে পারবে না। এই জন্য তোমাকে আলো ছায়ার দিকটাকে অনেক বেশি খেয়াল করতে হবে। আলো ছায়ার দিকটা খেয়াল করলেই মোটামুটি অ্যাক্রিলিক কালারটা ফুটে ওঠে। অ্যাক্রিলিক কালার করতে তোমরা অবশ্যই যে ব্রাশগুলো ব্যবহার করবে এগুলো হালকা এবং গাঢ় কালারের যে ব্রাশ, সেগুলো ভিন্ন ভিন্ন ব্রাশ ব্যবহার করবে। একই রং যদি ব্যবহার করো, আমি এই ক্ষেত্রে বারবার আমারও ভুল হয়ে যায়, হয়তো দেখা যাচ্ছে একটা গাঢ় কালারের রং করছি সেই ব্রাশটাতে, আবার যখন আমি হালকা রংটা নিতে যাই তখন আমি আসল পারফেক্ট কালারটা আমার আসে না। সেই জন্য যতই ধুয়ে নাও তুমি তাৎক্ষণিকভাবে, তারপরও একটি গাঢ় রঙের ইফেক্টটা থেকে যায়। সেই জন্য তোমাকে বেশ কয়েকটি তুলি বা ব্রাশ ব্যবহার করতে হবে, হালকার জন্য আলাদা এবং গাঢ়র জন্য আলাদা। এটা হালকাটা দিয়ে গাঢ় বা গাঢ়টা দিয়ে হালকা করলে তুমি সঠিক রঙটা পাবে না। সেই জন্য এই বিশেষভাবে এই দিকটা খেয়াল রাখতে হবে তোমাকে। আঙ্গুরের যে রং হয় সেটা আমরা সবাই জানি আঙ্গুরটা কেমন হয়। এবং আমি দেখো তোমাদের জন্য আঙ্গুরের 2-3টি রং যে দিকটাতে আলো পড়ে এবং যে দিকটাতে অন্ধকার থাকে সেই দিকগুলো কেমন হয় সেটা একটু বোঝার চেষ্টা করো। গাঢ় দিকটাতে অন্ধকারের দিকটা গাঢ় এবং আলোর দিকটাতে হালকা রং করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে তোমরা জানাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।
এখানে তোমাদেরকে আমি পরবর্তীতে আরও নানান রকমের অ্যাক্রিলিক কালার পেন্টিং দেখানোর চেষ্টা করব, এবং তোমরাও আমার সাথে থাকবে আশা করি। ভালো লাগলে, তোমাদের উপকারে আসলে আমি অত্যন্ত খুশি হব। আশা করি তোমরা এই 3D পেন্টিংটি করার চেষ্টা করবে। এমন না যে এটাই করতে হবে বা অন্য কোনো বিষয়ে তোমরা করতে পারো। আমি আসলে দেখাতে চেয়েছি যে বক্স বোর্ড দিয়ে, টিস্যু পেপার দিয়েও তোমরা যে ক্লে বাজারে পাওয়া যাচ্ছে, মোল্ডেড ক্লে বা তোমার টেক্সচার পেস্ট, এগুলো ব্যবহার না করেও কী করে আমরা বাসায় থাকা জিনিসগুলো দিয়েই একটি 3D পেন্টিং করে ফেলতে পারি সুন্দর করে, এবং এটাতে আমাদের অনেক খরচও কিন্তু সাশ্রয় হয়। ঠিক আছে, এবং দেখো একবারে শেষে ফিনিশিংয়ে যে কালো রঙটা আমার ছিল সেটা কিন্তু আমি রঙ করতে যেয়ে অনেক জায়গায় সবুজ রঙ পড়ছে, এবং ফিনিশিং দেওয়ার জন্য আমি এট লাস্ট কালো রঙটাকে দিয়ে ক্যানভাসের বাকি জায়গাগুলোকে সুন্দর করে ফ্রেশ করে ফেলেছি, এবং এর ফলে আমাদের ছবিটাও মোটামুটি কমপ্লিট হয়ে আসছে, শেষ পর্যায়ে চলে আসছে। এরপরে দেখো আঙ্গুরের যে লতাগুলো থাকে, এটা আমি টিস্যুকে চিকন করে রোল করে ফেভিকল গ্লু দিয়ে বসিয়ে নিয়েছি। এই ফেভিকল গ্লু কিন্তু মনে হচ্ছে এখন সাদা হয়ে থাকছে, কিন্তু এটি যখন গ্লুটা শুকিয়ে যাবে তখন কিন্তু আর গ্লুটা দেখা যাবে না। ফেভিকল গ্লুর এই ব্যাপারটা কিন্তু খুব মজার, দেখতে যদিও সাদা কিন্তু শুকিয়ে গেলে এটা কিন্তু ট্রান্সপ্যারেন্ট হয়ে যায়, এবং যেখানে যে রং সেই রংটাই ধারণ করে। পরবর্তীতে শেষে তোমরা দেখতে পারবে যে এটি শুকিয়ে গেলে এটি কিন্তু আর গ্লুয়ের কোনো ইফেক্ট এই ছবিতে দেখা যাবে না। অবশেষে দেখো আমাদের 3D পেন্টিংটি শেষ হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।